সাইফুল রহমান ভাই অনেকদিন ধরে খোঁজ দিচ্ছিলেন আওয়ামী লীগের এই সংকটকালে আওয়ামী লীগ একটা নতুন মুখ খুঁজছে বা নতুন মুখের সন্ধান করছে, এমন ত্যাগী, নিঃস্বার্থ এবং ন্যায়পরায়ণ বলা যেতে পারে সৎ নেতৃত্ব খুঁজছে, যাকে দিয়ে আওয়ামী লীগ আসলে তার দেশের অভ্যন্তরে তার নেতৃত্বকে সংগঠিত করবে, সংগঠনকে সংগঠিত করবে, পাশাপাশি দেশের বাইরেও বোধহয় একজনকে খোঁজা হচ্ছে। যেটা আমি যতদূর জানতে পারি যে শেখ হাসিনা নিজে কথা বলতে চান না, কথা বলাতে চান দলীয় নেতাদের দিয়ে, এইরকম কিছু কিনা, আমার তথ্যটা সঠিক কিনা? আপনার কাছে তো অনেক তথ্য আছে, আপনি খোঁজখবর নিচ্ছিলেন এই বিষয়ে। হ্যাঁ, ধন্যবাদ দীপুল আমাকে আপনার অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। তো যে বিষয়টা নিয়ে আপনি উপস্থাপন করেছেন যে আওয়ামী লীগ আসলে কি করছে এই সময়, আওয়ামী লীগ রাজনীতি কিভাবে হবে, কেমনে হবে, এইগুলো নিয়ে যে জনগণের মনে প্রশ্ন আছে, এর কিছু উত্তর আস্তে আস্তে আসা শুরু করেছে বলে মনে হয়। যেমন ধরুন কলকাতায় যারা এখান থেকে গিয়ে কলকাতায় আছেন আওয়ামী লীগ নেতৃত্ব, তারপরে দিল্লিতে আছেন, হ্যাঁ, আগরতলায় ওইভাবে তেমন কেউ নাই, বেশিরভাগই হয়তো কলকাতা অথবা দিল্লিতে অবস্থান করতেছেন। তাদের ভেতরে তাদের সাথে কথা বলে এবং আওয়ামী লীগের যুক্তরাজ্যে যা আছে যে আওয়ামী লীগের নেতারা, তারপরে যুক্তরাষ্ট্রে যারা আছে, এদের থেকে যে তথ্যগুলি পাওয়া যাচ্ছে সেটা হলো যে ইট ইজ ট্রু, ইট ইজ অ্যাক্টিভলি ট্রু যে আওয়ামী লীগ দেশে এবং বিদেশে তাদের এক বা একাধিক প্লেন ইমেজের নেতৃত্ব বা মুখপাত্র হচ্ছে। আমি নেতৃত্ব বলবো না, এই জন্য আওয়ামী লীগের কনস্টিটিউশন অনুযায়ী আওয়ামী লীগের নেতৃত্ব আসলে অ্যাপয়েন্ট করা যায় না। আওয়ামী লীগের নেতৃত্ব আসতে হয় নির্বাচিত হয়ে, নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, সেক্ষেত্রে তো এটা হয়তো এক ধরনের অস্থায়ী একটা পদ দিয়ে সেটা পরবর্তী কাউন্সিলে তারা অনুমোদন করিয়ে দেবে, এমনটাই ভাবতে। তবে যেটা যেই নাম নিয়ে এই নতুন মুখটাকে সামনে আনার চেষ্টা হচ্ছে, সেটা হলো এক ধরনের যে মুখপাত্র, যে আওয়ামী লীগ আসলে শেখ হাসিনার বিকল্প এখন আওয়ামী লীগে কেউ নাই, এবং আওয়ামী লীগের যে সম্ভাব্য যেই যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ আছেন, তাদেরকে ওইভাবে আওয়ামী লীগের বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা ওইভাবে আসলে গ্রহণ করছে না। বিভিন্ন জরিপে যে কয়েকজন সাধারণ সম্পাদক আছেন, তার দীপুমণি একজন, তারপর মাহবুল হক হানিফ একজন, তারপর বাহাউদ্দিন নাসিম একজন, তারপর জাহাঙ্গীর কবির আরেকজন আছেন, জাহাঙ্গীর কবির নানক বা বেশ কয়েকজন আছে, তাদেরকে বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক, এরকম বেশ কয়েকজন, আব্দুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, হ্যাঁ, এর মধ্যে যে কয়েকজনের ব্যাপারে আলোচনা, যাদের মধ্যে তাদের কাউকেই ওইভাবে আওয়ামী লীগের বিভিন্ন লেভেলের জরিপ বা বিভিন্ন লেভেলের মতামত থেকে একমাত্র খালিদ মাহমুদ কথাটা কিছুটা হলো মানুষ অ্যাকসেপ্ট করলো, অন্যদের ওইভাবে নিচ্ছে না। অনেকে বলছেন জাহাঙ্গীর কবির নানক যখন কোনো কিছু কথা বলেন তখন অনেক ভিউ হয়, কিন্তু মানুষ আসলে ভিউর নিচে যে কমেন্ট গুলো দেখে সেগুলোর মধ্যে আছে সমস্ত নেতিবাচক জিনিস। বাহাউদ্দিন নাসিমের ক্ষেত্রেও তাই এরকম, আর দীপুমণি তো অ্যারেস্টেড, খালিদ মাহমুদ চৌধুরীর ক্ষেত্রেও অনেক নেগেটিভই আছে, কিন্তু একমাত্র এইসব সহকারী সাধারণ সম্পাদক যারা আছে তাদের মধ্যে একমাত্র এই নামটাই আসে, কিন্তু আসলে তাকে তারপরে ওইভাবে গ্রহণ করার মতো মানসিকতা আওয়ামী লীগের যেই নেতা কর্মীরা এখন আওয়ামী লীগ নিয়ে সামনে আগাতে চান তাদের মধ্যে ওই নামটা পছন্দের না। হ্যাঁ, হাইব্রিড যারা আছেন তাদের মধ্যে, এবং যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন, খুব সিরিয়াসলি সুবিধাভোগী ছিলেন, তাদের মতো কেউ কেউ মনে করেন যে এরকম নতুন নেতা সবচেয়ে এরকম পুরনো নেতা আসলে তাদের অ্যাটলিস্ট চামড়াটা রক্ষা হবে। কিন্তু সেরকম আসলে আওয়ামী লীগ, শেখ শেখ হাসিনা যে অ্যাডভাইজার বা তাদের যে জরিপগুলো সবকিছু শেখ হাসিনা নাকি, যেটা সরাসরি ওনার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় না,
কিন্তু তার সাথে কথা বলে বা হচ্ছে এরকম কিছু মানুষের মধ্যে থেকে এই প্রবণতা হচ্ছে শেখ হাসিনাও আসলে কারোর উপর নির্ভরশীল হতে পারছেন না। তারপরও বেশ কয়টা নাম তার টেবিলে আছে। সেই নামগুলির মধ্যে আছে মানে সবচেয়ে বড় এবং জরিপেও অনেকটা আগানো, সেটা হলো 1 নম্বর নাম বা 2 নম্বর বা 3 নম্বর এরকম করে না, কিন্তু 4টা নাম একদম ইয়েতেই আছে। তার মধ্যে একজন আওয়ামী লীগে নেই, তাকে আওয়ামী লীগে ফেরত আনানোর চিন্তা ভাবনা হচ্ছে। তো এই 4 জনের নামটা বলা যায়, সেটা হলো যে কেউ নিশ্চিত নাই 4 জন থেকে কেউ মুখপাত্রের দায়িত্ব পালন করবেন কিনা। তো সবচেয়ে নামগুলো আছে, একজন জেলখানে আছেন, সেটা হলো আব্দুর রাজ্জাক, ডক্টর আব্দুর রাজ্জাক, সাবির হোসেন চৌধুরী। আর আওয়ামী লীগের বাইরে থেকে আছেন হইল ইয়ের নাম জনাব কাদের সিদ্দিকীর নামটা আছে। এরকম 3-4টা নাম আলোচনার মধ্যে আছে। তার মধ্যে সবচেয়ে যে অনেকেই বলে সবচেয়ে ক্লিন ইমেজ হলেন সাবির হোসেন চৌধুরী, কিন্তু এখানে ক্লিন ইমেজের সাথে নেতৃত্ব দেওয়ার গুণাবলীও থাকতে হবে, তা না হলে। এবং মুখপাত্র মানে কি এখানে যেভাবে ভাবা হচ্ছে সেটা হলো যে 1/11 সময় যেভাবে সৈয়দ আশরাফ দলের সবকিছু বা নেত্রীর পক্ষ নিয়ে যেভাবে কথা বলেছিলেন বা মুখপাত্র হিসেবে যেভাবে কথা বলতেন, সেরকম একটা শক্তিশালী একজন মুখপাত্র। তো এখন যে এই মুখপাত্র দেশের ভিতরে এরকম, এবং আরো মজার ব্যাপার আছে, এইসব নামের মধ্যে খুব মজা একজনের নাম এসছে, সেটা হলো মাশরাফি বিন মুর্তজা। তিনি তো জেলে না, মাশরাফি বিন মুর্তজা বোধহয় জেলে না, মাশরাফি সম্ভবত তাকে অ্যারেস্ট করে ফেলছে সম্ভবত, যাই হোক তার নামও খুব ইয়েভাবে আছে। এবং তাকে নিয়ে যদি মুখপাত্রের দায়িত্ব না হয়, তাকেও সামনে নিয়ে আসার এই জন্য যে তার অগণিত ইয়াং সমর্থক আছে, সেটা ক্রিকেট প্রেম বলেন আর ব্যক্তি মাশরাফিকে পছন্দ করা বলেন। এবং এই বিপ্লবের পরে মাশরাফি তার বাড়ি পুড়িয়ে দেওয়ার পরেও যেভাবে জনগণকে ওন করেছেন, যেভাবে কোন রকম মানুষের মানে বিরূপ তৈরি না হয় তার সম্পর্কে, একেবারে মানে ম্যাচিউরড আচরণ করেছেন। আর সাবির হোসেন চৌধুরীর ব্যাপারে যেটা বলা হয় যে সাবির হোসেন মাশরাফির ব্যাপারে হলো মাশরাফিকে কেউ ফেলে দেওয়ার মতো না, কোন দলই সম্ভবত গ্রেফতার হয় নাই। আমি মাঝখানে ওই যে নানাভাবে সামাজিক যোগাযোগ মধ্যে খবর তো অনেক সময় গণমাধ্যমে আসে না, মাশরাফি এখনো গ্রেফতার নেই, ভালোভাবেই আছে, মাশরাফিকে গ্রেফতার করার মতো অবস্থা নাই বা গ্রেফতার করা হবে না এরকম। ঠিক আছে, সাবির হোসেন চৌধুরীকে মুক্তি দেওয়া হয়েছে ওরকম। আর সাবির হোসেন চৌধুরীর যেই গুণাবলীটা আছে সেটা মাশরাফির আবার নাই, যে গুণাবলীর মধ্যে সাবির অ্যাচিভমেন্ট বলতে হয়, সেটা হলো ইন্টারন্যাশনাল লিঙ্কস। হ্যাঁ, সাবির হোসেন চৌধুরী ইন্টারন্যাশনাল লিঙ্কস আছে, যেটা আবার ডক্টর রাজ্জাকের নাই। ডক্টর রাজ্জাকের আবার একটা ভালো বেজ আছে হলো দেশের ভিতরে, যা তাকে একটু ভালোভাবে চেনে, সে স্মুথ টকার, মানে সুন্দর কথা বলে, এটা নিয়ে। আর কাদের সিদ্দিকীর ব্যাপারটা আসছে হলো এরকম যে এরকম একজন শক্তিশালী ব্যক্তিত্ব এবং যিনি মুক্তিযুদ্ধের একটা, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের এখনো উনি প্রতীক হিসাবে আওয়ামী লীগের মধ্যে উনি বেশ, আওয়ামী লীগের লোকজন যত কিছু হোক, উনি আওয়ামী লীগের বাইরে থাকলেও আওয়ামী লীগের লোকজন তাকে পছন্দ করে, সো তার নামটাও আসছে। এবং উনিও বিভিন্ন সময় আকারে ইঙ্গিতে বলতে চেয়েছেন যে আওয়ামী লীগের যদি কোনো কাজে উনি আসেন তাহলে উনি যুক্ত হবেন। হ্যাঁ, বাট উনি বলেন না ওনার দল কি করবে। তো এই নামগুলো, এই 4-5টা নাম এইভাবে আছে। আরেকটা মজার হলো যে সাকিব আল হাসানের নামও বিভিন্ন জায়গায় এসছে, কিন্তু সাকিব আল হাসান নিয়ে যেটা আছে, সাকিব আল হাসানের নিয়ে যেটা হলো সেটা হলো জাস্ট খেলোয়াড়ি জগতে সাকিব আল হাসানকে ব্যবহার, এটা আছে। কিন্তু ওভারঅল সবকিছুর মধ্যে আগের যে কয়টা নাম বলেছি এরকম নাম। আর বিদেশে একটা হলো আওয়ামী লীগ শুধুমাত্র যে বাংলাদেশে ভিতরেই মুখপাত্র খুঁজতেছে তা না, আওয়ামী লীগ তাদের ইন্টারন্যাশনালি বা যে নামগুলি যারা আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল লিঙ্কস আছে, তাদের মধ্যে 2 জনকে খুব অ্যাক্টিভলি বিবেচনা করা হচ্ছে, যাদেরকে বলাই হয়, বিভিন্ন সময় বলা হয় ওরা আসলে দুর্নীতির সাথে, বিশেষ করে দুর্নীতির সাথে ওইভাবে তাদের সম্পৃক্ততা নাই। এটা হলো গওহর রিজভী, শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ,
গফর রিজভী, এবং ভারতের ঘনিষ্ঠ বলেও তিনি পরিচিত। তো ভারতের ইন্টারন্যাশনালি তো উনি প্রভাবশালী ব্যক্তি। আরেকজন আছেন, তিনি হলেন মশিউর রহমান, ডক্টর মশিউর রহমান, তার নামও আছে। তো এই 6-7টা নাম থেকেই মনে করা হচ্ছে যে 6-7টা নাম থেকে আওয়ামী লীগের নেক্সট যে ফেস মানে শেখ হাসিনার পরে আওয়ামী লীগের ফেস হিসেবে যারা আসবে তারা। এখন এখানে আরেকটা বিষয় আসছে, আরেকটা বিষয় আওয়ামী লীগের মধ্যে খুব আলোচিত হচ্ছে, যেটা 1/11 সময় কার্যকর হিসেবে পরিগণিত হয়েছিল, সেই জিনিসটাকে আওয়ামী লীগ ফলো করতে। যেমন ধরেন তখন সৈয়দ আশরাফের বাইরে আওয়ামী লীগের একটা প্রকাশ্য নেতৃত্ব ছিল, যে নেতৃত্ব সবসময় কঠিনভাবে আওয়ামী লীগকে ডিফেন্ড করেছে। সেটা ছিলেন হলো জিল্লুর রহমান এবং মতিয়া চৌধুরী। আওয়ামী লীগ কিন্তু একজন জিল্লুর রহমানও খুঁজছে, একজন মতিউর রহমান খুঁজছে, যারা শেখ হাসিনাকে সরাসরি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে রিপ্রেজেন্ট করছে। আর মুখপাত্র যাদের খুঁজছেন, এদের মূল দায়িত্বই হবে হলো বেসিক্যালি লিয়াজো, মানে ধরেন দেশের মুখপাত্র যিনি হবেন তিনি সাধারণত হলো অন্যান্য দলের সাথে তার সম্পর্ক আরো দলের সাথে সমঝোতা সম্পর্ক তৈরি করে দলটাকে আবার প্রকাশ্যে আনা, এই কাজটা। আর যেই উপরের দুজন যেরকম বা একজন খুঁজছেন, তার দায়িত্ব হবে হলো দলের ভাবমূর্তি এবং শেখ হাসিনাকে ডিফেন্ড করা। এখানে তৃতীয় আরেকটা বিষয় আসছে, সেটা হলো দুইটা বললাম, একটা হলো দেশ বিদেশ, তারপর আওয়ামী লীগের ফেস, মানে শেখ হাসিনার কে রিপ্রেজেন্ট করে এরকম একটা ফেস খুঁজছে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ এখন পর্যন্ত সেটা তার প্রেসিডিয়ামের মধ্যে ওইভাবে তাদের এরকম ব্যক্তিত্ব বের করতে পারে নাই। তো সেই ব্যক্তিত্ব কিভাবে আসবেন না আসবেন সেটা, তবে এরকম খোঁজা হচ্ছে যে 1/11 সময় যেভাবে শেখ হাসিনাকে রিপ্রেজেন্ট করতেন যেভাবে শক্তভাবে, এবং যাদেরকে ধরার জন্য কোনো 1/11 সরকারের কোনো ইয়ে ছিল না, মানে কোনো ধরনের অজুহাত সেরকম কাউকে গেছে, কিন্তু সেরকম কাউকে দুর্ভাগ্যজনক এখন পর্যন্ত আওয়ামী লীগ চিহ্নিত বা আওয়ামী লীগ এইভাবে বের করতে পারেনি। হয়তো বেরিয়ে আসবেন, এটা কোনো এমন না যে এটা একদম সেন্ট্রালি বেরিয়ে আসবেন। আওয়ামী লীগের বহু নেতা আছে যারা বিভিন্ন জেলা পর্যায়ে কাজ করেন এবং তারা অনেক বড় নেতা, চিটংয়ে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তো ওরকম ওই কাঠামোর মধ্যে থেকে এটা বেরোচ্ছে। সেরকম তো একজন ছিলেনই, তাকে তো জেলে নিয়ে গেছে চিটাগংয়ের মোশাররফ সাহেব আছে, মানে তাকে জেলে নিয়ে গেছে চিটাগংয়ের ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, যিনি মন্ত্রী ছিলেন, প্রেসিডিয়াম সদস্য। না, ওনার নামটা আমি শুনি নাই, কারণ ওনার নামটা ওইভাবে আসে না, এই জন্য ওনার নামটা আলোচনা হয়েছিল, কিন্তু ওনার নামটা আসলে হলো ওনার বিরুদ্ধে ওনার ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, ব্যাপক অভিযোগ আছে। বিমান মন্ত্রণালয়ে থাকার সময় উনি ওনার ছেলেকে বিশেষ সুবিধা দিয়েছেন, এবং এগুলো এটা তো 96-এ, হ্যাঁ উনি অনেক কিছু করেছেন, যেগুলোর কারণে হয়তো আমি জানি না, তবে এরকম লোক আওয়ামী লীগ খুঁজতেছে। এখন আওয়ামী লীগ যেগুলো খুঁজছে, আওয়ামী লীগ খুঁজলেই তো হবে না, সেই লোকগুলোকে সামনে আসে সেটা অন্য দলগুলি কিভাবে নেবে বা বিদেশি দূতাবাসগুলো কিভাবে। মজার ব্যাপার হলো বিদেশি দূতাবাসগুলো যেভাবে আওয়ামী লীগের সাথে এখন যোগাযোগ রক্ষা করছে, সেটা কিন্তু এই যে কয়টা নাম বললাম এই নামের ভেতর থেকে কিন্তু এই যোগাযোগগুলো চলতেছে। তার মানে আওয়ামী লীগের এক ধরনের খুঁজতেছে, যে যাদেরকে খুঁজতেছে তারা অলরেডি ইন্ডিয়াতে। হ্যাঁ, তার মানে বিদেশি দূতাবাসগুলো, ঢাকায় বিদেশি দূতাবাসগুলো আওয়ামী লীগের সাথে একটা যোগসূত্র তৈরি করেই রাখছে অলরেডি। শুধু যোগসূত্র না, আপনাকে বলতে পারি যে যোগসূত্র বেশ কিছুদিন আগে থেকে হয়েছে, যেটা আমি জানতে পেরেছি ফ্রম ইন্ডিয়াতে যারা অবস্থান করছে তাদের কাছ থেকে যে যোগসূত্র জানতে পেরেছি, এবং ঢাকা বেসড কয়েকজনের কাছ থেকে যেটা জানতে পেরেছি, সেটা হলো যে একটা না কয়েকটা দূতাবাসের মধ্যস্থে আওয়ামী লীগ বিএনপির মধ্যে বৈঠকও হয়েছে। হ্যাঁ, এটা হয়তো আপনি প্রুফ করতে পারেন না, বিকজ নো ওয়ান উইল। এইটা আমিও জানি, এটা লাস্ট সেপ্টেম্বর অক্টোবরে এরকম মিটিং বৈঠক হয়েছে, এরকম কয়েকটা মিটিং হয়েছে, দেশে হয়েছে, দেশের বাইরেও হয়েছে। তো সেটা অনেকে বলেন যে মির্জা ফখরুল লন্ডন গিয়েছেন, সেটার সাথে লন্ডনে প্রতিনিধি পাঠানো হয়েছিল। অনেকে বলেন, ইন্ডিয়া থেকে অনেকে বলেন যে লন্ডনে শেখ হাসিনার প্রতিনিধি পাঠানো হয়েছিল মির্জা ফখরুলের সাথে যোগাযোগ করে কিভাবে তারেক রহমানের সাথে যোগাযোগ করা যায়, এগুলো করা হয়েছে।
তো সেগুলো কতটা সফল, কতটা কি সেটা জানি, তবে এগুলো করা হয়েছে এটা আমি একদম নিশ্চিত বলতে পারি যে তারা এটা বলেছেন যে এটা করা হয়েছে। বিএনপির সাথে আওয়ামী লীগের একটা যোগাযোগ একদম মোটামুটি স্ট্যাবলিশ করেছেন হলো ওই যে মির্জা ফখরুল যখন লন্ডন যান এবং তার পরবর্তী হলো বিভিন্ন দূতাবাসে, বিশেষ করে এটা স্ট্রং হয়েছে কখন, আমি আপনাকে একদম স্পেসিফিক কিছু কথা ইনফরমেশন দিতে পারি। সেটা হলো 31শে ডিসেম্বর যখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 31 ডিসেম্বর আগে যে 31st প্রক্লামেশন ঘোষণার যে ঘোষণা নিয়ে যে কাণ্ডটা ওরা গড়িয়েছে, এটা কিন্তু ওরা শুধু নিজেদেরকেই দুর্বল করে নাই, এরা কিন্তু ধরেন আওয়ামী লীগ বিএনপিকে ঘনিষ্ঠ করেছে। বিশেষ করে দুটো পার্সপেক্টিভে আওয়ামী লীগ বিএনপি ঘনিষ্ঠ হয়েছে এই ইয়েতে। সেটা হলো যে তারা আওয়ামী লীগকে যুদ্ধ করতে চেয়েছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চেয়েছে বা মুক্তিযুদ্ধে দ্বিতীয় স্তরে নামানোর চেষ্টা করেছে এবং সংবিধানকে কবর দিতে চেষ্টা করেছে। এই তিনটা বিষয়ের সাথে কোনটার সাথে বিএনপি একমত না। বিএনপির কোন নেতৃত্ব কিন্তু, কোন লেভেলের নেতৃত্ব কিন্তু সংবিধানকে কবর দেওয়ার পক্ষে নেই। বিএনপির কোন লেভেলের নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ সংবিধানকে কবর দিলে তো আপনার বিএনপি থাকতেছে না, সংবিধানকে কবর দিলে তো জিআই থাকতেছে না, কিছু থাকে না। এবং এবং আওয়ামী লীগকে অস্বীকার করার ব্যাপারেও বিএনপির মধ্যে আপত্তি আছে। আপত্তি মানে সিরিয়াস আপত্তি আছে যে আওয়ামী লীগকে যদি অস্বীকার করা হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, এটাকে অস্বীকার করতে পারে না। এবং সেই আওয়ামী লীগের নেতৃত্বে জিয়াউর রহমানের ভূমিকা আছে। হ্যাঁ, জিয়াউর রহমানের ভূমিকা আছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু এবং স্বাধীনতা নিয়ে যে লেখা লিখেছেন সেটার মধ্যে স্পষ্ট আওয়ামী লীগের নেতৃত্বের ব্যাপারে কথাগুলো আছে। এগুলো যদি এখন বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগকে অস্বীকার করবে, তাহলে তারা তাদের নেতাকে অস্বীকার করতে হয়। সো তারা এই অবস্থান, সো তিনটা বেসিক পয়েন্টে আওয়ামী লীগ এবং বিএনপি এক জায়গায়, মানে এটা একমত না বলতেছি, এক জায়গায়, যেটা সংবিধান বাতিল করা যাবে না। দুই, যে আওয়ামী লীগকে একেবারে বিতাড়িত করতে হবে, এটার সাথে তারা একমত না। 3 নাম্বার বা 1 নাম্বার যেটা, সেটা হলো যে স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন বা স্বাধীনতাকে তৃতীয় স্তরে নামানো বা জুলাইকে নিয়ে 1 নাম্বার বানানো বা 47কে 1 নাম্বার বানানো, এই ব্যাপারে বিএনপির কোনো লেভেলের কোনো নেতা এটা অ্যাকসেপ্ট করতে পারেনি। এবং এটা তারা পারে নাই বলে বিভিন্ন লেভেলে আপনি দেখেন দলীয় নেতৃত্বের কোনো নির্দেশ না আছে কি নাই আমি বলতে পারি না, কিন্তু আপনি বিভিন্ন টক শোতে দেখেন যে তৃতীয় লেভেল বা তৃতীয় পর্যায়ে যে নেতা, সেই নেতাও কিন্তু একই ডিফেন্ড করেছে। আমি সম্প্রতি দেখলাম, ওনার নামটা আমি ভুলে গেছি, যে উনি একজন একজন মহিলা নেতা, নীলুফার ইয়াসমিন, মনি, উনি একটা টক শোতে একজন বৈষম্য ছাত্র আন্দোলন আওয়ামী লীগের নাম নেওয়াতে আপত্তি করাতে উনি রেগে গিয়েছেন। আওয়ামী লীগের নাম নেওয়া যাবে না কেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, একদম সেন্টেন্সটা এইভাবে বলেছে। তো এইটা কিন্তু নীলুফার পর্যন্ত বা নীলুফার ইয়াসমিন মনি পর্যন্ত কিন্তু তারেক রহমানের কোনো নির্দেশনা নেই। নীলুফার ইয়াসমিন মনি পর্যন্ত কিন্তু ধরেন মির্জা ফখরুলের কোনো নির্দেশনা নেই। তারা ভেতর থেকে রেফারেন্স, কারণ তারা এইটুকু বুঝতে পারেন যে স্বাধীনতাকে যদি দ্বিতীয় স্তরে নামানো হয় তাহলে তাদের নেতাকে দ্বিতীয় স্তরে নামানো হলো। স্বাধীনতা বা এই সংবিধানকে যদি বাতিল করার পর্যায়ে নিয়ে যায় তাহলে তাদের নেতাকেই অস্বীকার করা হবে, কারণ তার নেতাও কিন্তু এই সংবিধানের অধীনেই কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। তারা এটুকু বুঝেন, এইটুকু বোঝার মতো লেভেলের তারা পর্যন্ত এটা প্রোটেস্ট করতেন। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা শুধুমাত্র যে বিদেশিরা আওয়ামী লীগ এবং বিএনপিকে এক করে দেয় না, এটা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা এবং এই উপদেষ্টা পরিষদই কিন্তু তাদের এক করে। বিশেষ করে সবচেয়ে বেশি এই ব্যাপারে বিএনপি এবং আওয়ামী লীগের একসাথে একই অবস্থানে যাওয়ার মূল যে এটা বৈষম্য আন্দোলন হলো 1 নাম্বার। আর যদি আরেকটা শক্ত ইয়ে করেন সেটা হলো যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যেদিন বলা হয় যে তারা একটা ঘোষণার ব্যাপারে কাজ করবে এবং তারা কি বলে জুলাই আন্দোলন এবং অগাস্ট আন্দোলনের স্বীকৃতি দেওয়ার জন্য যে প্রোক্লামেশন, এটা সরকারই দিবে। এতে বিএনপি
অ্যালার্মিং মনে করেছে যে আসলে ছাত্ররা কি ঘোষণা দেয় ওটা তো অফিসিয়াল না, কিন্তু একটা অফিসিয়ালি একটা ঘোষণা দেওয়া হলো সরকারের পক্ষ থেকে, তারা এটা নিয়ে বিবেচনা করবে। এইটা আবার কালকে গত রাত্রে আবার যেটা ব্রিফিং করেছেন গতকাল বিকেলে সন্ধ্যায় প্রেস সেক্রেটারি, সেটা তিনি বলেছেন যে প্রক্লেমেশন মধ্য জানুয়ারির মধ্যে সম্ভব না, এই ঘোষণাপত্রটা একটু সময় লাগবে এবং আমরা সকল রাজনৈতিক দলের সাথে সরকার বসে ইয়ে করবে। কিন্তু সরকারের যে কন্ডিশন, আমরা সর্বশেষ যে একটা ইন্টারভিউ দেখেছিলাম নিউজ সম্পাদক নুরুল কবিরের সঙ্গে, সেই ইন্টারভিউ আসলে প্রধান উপদেষ্টা বলছেন এই চলছে আর কি, কপালে লাগলে লেগে গেছে আর কি, কপালে যদি লাগে তাহলে গেছে, মানে সরকার নিয়ে এখন পুরোপুরি নাটকে তো চলছে আর কি, মানে নানা আলোচনা। সুতরাং সব একটা ছন্ন ছাড়া অবস্থার মধ্যে, এই অবস্থাতে যে ছন্ন ছাড়া অবস্থাতে, এই অবস্থাতে বিএনপি দেখতে পাচ্ছে যে এইখানে যে কি বলে জামাতের যে উত্থান, জামাতের শিবিরের যে উত্থান, আমি ওই দিন আরেকটা ইয়েতে দেখলাম যে ও বিএনপি আসলে এবং বিএনপির অঙ্গ সংগঠনগুলো সিরিয়াসলি বিবেচনায় নিচ্ছে যে আসলে জামাত যা বলে জামাত সেখানে থাকে না, এবং জামাত না থেকে জামাত সমস্ত সুবিধাগুলি নেয়। যেমন ছাত্রদলের সাধারণ সম্পাদক একটা ইয়েতে বলেছেন, টকশোতে বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা ঘোষণা বা কত দফা ঘোষণা ছিল, সেখানে 7 নম্বর ঘোষণা ছিল হলো যে ইয়েতে কিনা যে বিশ্ববিদ্যালয়গুলোতে বা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করা যাবে না, একটা ঘোষণা ছিল। এটা প্রথমে দেওয়া, কিন্তু পরবর্তী পরিস্থিতি এত দ্রুত গড়ায় যে এই ঘোষণাগুলো নিয়ে তারা ঠিকমতো বসতে পারে নাই। কিন্তু ছাত্রদল আব্দুল কাদের নামে একজন সমন্বয়কের সাথে বসে ওনারা ঠিক করে দিয়েছেন যে 7 নম্বর যে দাবিটা আছে এটা উইথড্র করতে হবে, এবং তারা এগ্রিড ছিল, বৈষম্য আন্দোলন ছিল এগ্রিড ছিল যে 7 নম্বর যে ইশতেহার যে দাবির 7 নম্বর যে দাবিটা, এটা তারা দাবিটা ছিল হলো ক্যাম্পাসে রাজনীতি করা যাবে না, ছাত্র রাজনীতি করা। ছাত্রদল এটা বিরোধিতা করেছিল এবং এটা উইথড্র করার জন্য বৈষম্য ছাত্রদল একমত হয়েছিল। তিনি উদাহরণ দিয়েছেন যেখানে এইরকম একটা ঐক্যমত্য হয়েছে, এবং ছাত্র শিবিরের এখন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বড় নেতা, তিনি রাজু ভাস্কর্যের ওখানে 2 দিন আগে, মানে 2 দিন আগে উনি দাঁড়িয়ে বলছেন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করা যাবে না, বাতিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নেতৃত্ব দিচ্ছে সেও বলেছিল যে ছাত্র রাজনীতি করা যাবে, প্রকাশ্যে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছে। অথচ তারাই করতেছে, বা 5 দিন যাওয়ার পরে তারা নিজেদের দলীয় পরিচয় ঘোষণা করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি। তারা বিশ্বাস না, এটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো একদিকে বলতেছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কিন্তু তারা তো রাজনীতি করতেছে। ওইটাই এই যে উপলব্ধি, ছাত্রদলের উপলব্ধি যে ওরা একটা বলে আরেকটা করে। যেমন ছাত্র শিবির এটা বলেছে যে তারা ক্যাম্পাস ছাত্র রাজনীতি, অথচ তারাই প্রকাশ্যে আসছে প্রথমে এসে তাদের দলীয় পরিচয় দিয়ে ছাত্রলীগ করতো, সেখান থেকে দলীয় পরিচয় দিয়ে তারা আবার রাজনীতি শুরু করেছে। তারা রাজনীতি করতে পারবে আর অন্যরা করতে পারবে না, এটা তো হতে পারে। এই যে বিরোধগুলি কিন্তু যে বিদেশিরা মিলাই দিচ্ছে তা নাকি, এরা নিজেরাই কিন্তু উপলব্ধি করতে পারতেছে যে বৈষম্য ছাত্র আন্দোলন টোটালি ক্যাপচার্ড বাই ছাত্র শিবির। এখন তো মনে করেন আপনার 31 তারিখে তারা যে পরে এই মার্চ ফর ইউনিটি নামে যে প্রোগ্রাম করলো, যেটা প্রক্লেমেশন ঘোষণার তারিখ ছিল, সরকারের অবস্থানের কারণে তারা সরে গেল এখান থেকে। সেই প্রোগ্রামে তো অন্য কোনো সংগঠন ছিল না, সবই তো শিবিরের কর্মী ছিল। কারণ শিবির সোহরাওয়ার্দী উদ্যানে দুপুরে একটা সভা করেছে, ওই সভা শেষ করে বিকেলে সবাই ওইখানে গেছে। আলটিমেটলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছনে যে সকল সংগঠন আর কেউ নাই, শিবির ছাড়া আর কেউ নাই, রাইট। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলটিমেটলি শিবিরেরই আরেকটা ভার্সন। বাস এইটা তো এখন আমার ধারণা বাংলাদেশের যে বেশিরভাগ মানুষ যারা এই আন্দোলনের জন্য তারা মনে করছে শেখ হাসিনা বিদায় করাটা হইলো তাদের জন্য একটা সারা জীবনের অ্যাচিভমেন্ট এবং একটা তারা এখন বুঝতে পারতেছে তারা যে শেখ হাসিনার বিদায়টা নিয়ে কোনো নেই তাদের, কিন্তু এই যে পট পরিবর্তন হয়েছে সে পট পরিবর্তনে আসলে জামাত এবং শিবিরের লাভ হচ্ছে। একদম না, কালকে ফজলুর রহমান সাবেক ছাত্রনেতা এবং আইনজীবী এবং সাবেক এমপি ফজলুর রহমান এই টকশোতে 2 দিন আগে পরশুদিন বলছিলেন যে আমরা বলছি যে আজরাইল আসুক সমস্যা নাই, কিন্তু এখন যেটা শুনতেছি মানে তারা দাবি করতেছে আমরাই সব সার্জিস দাঁড়াইয়া বলতেছে শিবিরের সমাবেশে শিবির এই আন্দোলনের ভ্যানগার্ড। এইটা তারা আগে বললো না কেন? 72 সংবিধান চুরে ফেলবে, কবর দিবে, মুজিবরে কবর দিবে,
71 কবর দিবে, এটা আগে বললো না কেন? তাইলে তো কেউ যেত না, এটা উনি বলতেছিল। হ্যাঁ, এটা তো ধরেন তখনকার আচ্ছা, এই বিষয়টা আলোচনার আগে বিপুল আমরা আমাদের মূল টপিকস এর আরেকটা পার্ট বাপরে, সে পার্ট হলো আমি দুইটা পার্ট মুখপাত্রের দুইটা পার্ট বলেছে। এখন আরেকটা জিনিস আছে, যে জিনিসটা আওয়ামী লীগ খুব সিরিয়াসলি বিবেচনায় নিয়েছে, সেটা হইলো যে তাদের আইনি লড়াই। এই আইনি লড়াইয়ের জন্য শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই এবং তাদের দলীয় নেতৃত্বের পক্ষে আইনি লড়াই, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হলে সেটার আইনি লড়াই কিভাবে হবে, এইটা নিয়েও কিন্তু আওয়ামী লীগের মধ্যে ব্যাপক আলোচনা আছে এবং সেখানেও কিন্তু নেতৃত্ব খোঁজা হচ্ছে। এখানে যেমন তখন আনিসুল হক নেতৃত্ব দিয়েছে এবং আরো বেশ কয়েকজনের মাধ্যমে, যেরকম আজকে আনিসুল হককে ডিফেন্ড করার জন্য অথবা শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য তারা কিন্তু আরেকজন আনিসুল হক, আরেকজন কাউকে খুঁজছে। তো সেই নামগুলোর মধ্যে একটা নাম আছে, একটা নাম না, কয়েকটা নাম আছে, তার মধ্যে একটা নাম আলোচনা আসছে, সেটা হলো যে যদিও তাকে বলা হয় উনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু উনি একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের রাজনীতির বিশ্বাসীও না, উনি শেখ হাসিনার অনেক কাজের বিশাল সমালোচক, সেরকম একজন জেডাই খান পান্নার নামটা আসছে এবং জেডাই খান পান্নার নেতৃত্বে একটা টিম করার চিন্তা ভাবনা হচ্ছে। আরেকটা নাম আছে হলো যাকে বলা হয় চাপ দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে, সেটা হলো, আপনি মনে আছে কিনা যে একজন নামটা আমি হঠাৎ করে ভুলে যাচ্ছি, আপনি একটু যদি বলেন সমাজে বলেন তো কি সমাজী নামটা ভুলেছি, ওই ইয়েতে ছিল, ওনাকে তো স্টপ করে দিছে। ওনাকে দিয়ে লোয়ার কোর্টে যত আওয়ামী লীগ নেতাদের যত কিছু হবে লোয়ার কোর্টে তাকে দিয়ে সামাল দেওয়া, আর ধরেন যে কি বলে মানবতা বিরোধী অপরাধে যেসব মামলাগুলি হয়েছে সেগুলো করার জন্য, মানে দুই স্টেজে তাকে খোঁজা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের ধারণা তাকে কোনো না কোনো ভাবে থামিয়ে দেওয়া হয়েছে, এখন থামিয়ে দিলেও উনার সাথেই বোধ হয় আওয়ামী লীগ, এরকম বেশ কিছু নাম আছে এবং একটা গ্রুপ অফ আইনজীবী আছে যারা লন্ডন থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে এসে এই একটা টিম তৈরি করা হবে, একটা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলাগুলো হচ্ছে সেটাতে নেতৃত্ব দেওয়ার জন্য শেখ হাসিনা এবং দলীয় নেতাদের পক্ষে। আরেকটা হলো লোয়ার কোর্টগুলোতে আওয়ামী লীগকে নেতাকর্মীদের সাপোর্ট দেওয়ার জন্য একটা, এবং এটা কিন্তু অলমোস্ট এই ফান্ডিং এর তহবিল এই সবকিছু। কেউ রুকনউদ্দিন মাহমুদের কথা বলছেন, আমি এক্স্যাক্টলি রুকনউদ্দিন মাহমুদের নামটা শুনি না। রুকনউদ্দিন মাহমুদ তখন কেয়ারটেকার আগের আমলের সময় রুকনউদ্দিন মাহমুদ তো শেখ হাসিনাকে কিন্তু রুকনউদ্দিন মাহমুদ সে কি শারীরিক অবস্থা আছে কিনা আমি জানি না, নামটা আমি আগে আসে নাই, কিন্তু ওনার শারীরিক অবস্থা কি আগের মতো আছে কিনা, উনি পারবেন কিনা সেটা জানি না। তবে এইটা খুবই বড় বিষয় নিয়ে আলোচনা। আপনি শুধু মুখপাত্রটা, আমরা তো মনে করছি আওয়ামী লীগ তার রাজনৈতিক মুখপাত্র খুঁজছে, তা না, আওয়ামী লীগ তার আইনি মুখপাত্র বা আইনি প্রতিনিধিত্ব খুঁজছে এবং সিরিয়াসলি খুঁজছে। এবং এটা আপনাকে আমি যে আলোচনায় আমি আর আপনি প্রথম শুরু করেছি সেই আলোচনার একদম মানে জিস্টটা আপনি যায়, সেটা হলো ধরে নিতে পারেন আগামী 1-1.5 সপ্তাহের মধ্যেই এটা সেই পাপ করার কথা যদি কোনো রকম ইয়ে না হয়। এবং এইটা ধরেন এই কাজগুলো করার ক্ষেত্রে আওয়ামী লীগকে বিভিন্নভাবে বাংলাদেশের ভেতর থেকে এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারেরই একটা অংশ, এটা হলো সবচেয়ে একটা অংশ আওয়ামী লীগের এই ভূমিকাকে সমর্থন করতেছে, ইতিবাচক ভূমিকা। হ্যাঁ, এই ভূমিকাটা মানে তাদের আইনি লড়াই, তাদের মুখপাত্র তৈরি করা, তাদের ক্লিন ইমেজ তৈরি করা, এগুলোর ক্ষেত্রে যে আওয়ামী লীগ যে কাজ এগুলোর পক্ষে অবস্থান আছে এই কেয়ারটেকারের ভেতরেই। এবং আরেকটা আপনাকে তথ্য দেই যে বৈষম্য বিরুদ্ধে আমি সর্বশেষ জানতে পেরেছি বৈষম্য ছাত্র আন্দোলনের 31শে ডিসেম্বরের যে উদ্যোগটা ছিল, ওখানে আমি আপনাকে এর আগেও বলছি যে ওখানে প্রায় উপদেষ্টা মন্ডলের মধ্যে সাংঘাতিক ডিভিশন ছিল। কিন্তু উপদেষ্টা মন্ডলের কেউ তো তাদেরকে এখানে পাঠাইছে না, আমি ওই তো ডিভিশন ছিল। কিন্তু আপনাকে আজকে আমি কনফার্ম করে বলতে পারি, কনফার্ম করতেছি আমি আপনাকে,
এটার ঘোর বিরোধী ডক্টর ইউনূসও ছিলেন, যে কারণে দেশ সচিব বাইরে এসে শেষ মুহূর্তে এসে এটা করতে হয়েছে। না, এখানে একটা বিষয় আছে, এর বিকল্প তো ছিল না ইউনূসের কাছে। কারণ হচ্ছে যে তারা যদি ওই কবর রচনার ঘোষণা দিত এবং তারা দাবি করতেছিল, তার মানে তো ইউনূস সরকারও থাকে না। না, ইউনূস সাহেব এটা কিন্তু ধরেন করেছে, উনি বিরোধিতা করেছেন এবং উনি স্ট্রংলি বিরোধিতা করেছেন। ইউনূস সাহেব কিন্তু নিজের উদ্যোগে করেন নাই, সেটাও আপনাকে জানাচ্ছে। উনি বিদেশি দূতাবাসের চাপে পড়ে উনি করেছেন। শুধু চাপ না, তাকে অলমোস্ট বলা হয়েছে যে এটা করতে হবে। তাকে যারা স্পন্সর করেন, যেসব দূতাবাসগুলো, হ্যাঁ, তাদের মধ্যে একটা লিডার, একটা দূতাবাস সরাসরি বলেছে যে এটা বন্ধ করতে হবে এবং হি হ্যাড টু ডু দিস। ঠিক আছে? সো আসলে সবকিছু মিলেই যে এখন যে ধরেন আওয়ামী লীগ পাওয়া গেলে শুলে চড়ানোর যে মানসিকতাটা ছিল এই কেয়ারটেকারের বা অন্তর্বর্তীকালীন আওয়ামী লীগকে শুলে চড়ানোর মতো অবস্থানে কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার এদের নাই। এখন সেই অবস্থানটার পরিস্থিতিটার সুযোগে বা ইয়েতে আওয়ামী লীগ কি অবস্থানে, আওয়ামী লীগ কিভাবে তাদেরকে গুছিয়ে নেয়, এটা হলো দেখার বিষয়। একদম একেবারে। অনেকে, আমারও একটা কিউরিওসিটি ছিল, ডক্টর শিরিন শারমিন কিংবা আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি। সেকেন্ড লাস্ট আমি বলছি, সরি আমি এই যাচ্ছি, শিরিন শারমিনের নামটা আসছিল। শিরিন শারমিনের নামটা এই মধ্যে আসছে যে তাকে ইয়ে করার জন্য। মজার ব্যাপার, আমি ভুলে গিয়েছি, আমি বলছি না যে আরেকটা নাম আছে, যে আরেকটা নাম হলো শিরিন শারমিন চৌধুরী। তিনি ছিলেন 1 নম্বরে, তিনি আছেন 1 নম্বরে। এটা ইয়ে না, সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন হলো 1 নম্বরে। কিন্তু শিরিন শারমিনের নামটা কেন বাদ যাচ্ছে সেটা আপনাকে বলি। একটা আওয়ামী লীগ এখানে শিরিন শারমিনকে নিয়ে কোনো গেম করতে চায় না। আওয়ামী লীগ শিরিন শারমিনের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে সংরক্ষিত করতে চায়। আওয়ামী লীগ শিরিন শারমিনকে দিয়ে কূটনৈতিক লড়াই করতে চায় না। আওয়ামী লীগ শিরিন শারমিনকে দিয়ে রাজনীতির মাঠের লড়াই করতে চায় না। আওয়ামী লীগ শিরিন শারমিনকে দিয়ে সাংবিধানিক লড়াইটা চায়, সংসদের লড়াইটা চায়। যে বলা হচ্ছে যে আওয়ামী লীগের একটা গ্রুপ বলছেন যে শিরিন শারমিন আসতে পারেন সামনে, কারণ শিরিন শারমিন পদত্যাগ করেছে। কিন্তু এটা পরিষ্কার আরেকটা ইয়ে বলছেন যে কনস্টিটিউশন উনি যত পদতেই করুন না কেন উনি হলেন স্লিপিং স্পিকার, যে কারণে শিরিন শারমিনকে এখন পর্যন্ত নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এটাও আপনাকে আমি কনফার্ম করতেছি, বাংলাদেশ সেনাবাহিনী তাকে নিরাপত্তা দিচ্ছে। কিন্তু তিনি যদিও ইমোশনালি পদত্যাগ করেছেন, কিন্তু সে পদত্যাগপত্র আসলে যত গ্রহণই করা হোক না, উনি গ্রহণ করলেও উনি পার্লামেন্ট যখনই ইয়ে হবে তখনই কনভেন হবে, উনি স্পিকার থাকবে। তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ শিরিন শারমিনের ওই ভূমিকার কথা বিবেচনা করে তাকে ওই লিডারশিপে, ওইখানে যেন আওয়ামী লীগ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সে ধরেন ইলেকশন হলো, আওয়ামী লীগ ইলেকশনে গেল, সেখানে যদি আওয়ামী লীগের একটা নেতৃত্ব দরকার, সেখানে কে নেতৃত্ব দিবে? কারণ শেখ হাসিনাকে নিষিদ্ধ করে দেওয়া হলে নির্বাচন করতে পারবে না, শেখ হাসিনা আসতে পারবে না, তা আওয়ামী লীগের পার্লামেন্টের নেতৃত্ব দিবে কে? তখন খোঁজা হচ্ছে যে শিরিন শারমিনকে। আর আওয়ামী লীগের ভেতরে যে দেখেন, আমি নামগুলি ভুলে গেছি, আমি আসলে নোট ডাউন করে নেওয়া উচিত ছিল। নারায়ণগঞ্জের নাম আছে ওই গ্রুপের মধ্যে। শিরিন শারমিনের নামটা আরেকজন আওয়ামী লীগের অভিভাবকের দায়িত্ব, যেটা জিল্লুর রহমান করেছেন, যে অভিভাবকের দায়িত্ব, সেই অভিভাবকের দায়িত্বের নামটা আসছে হলো আব্দুল হামিদ অ্যাডভোকেট আব্দুল হামিদের নাম। অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে শিরিন শারমিনকে ট্যাগ করা, অথবা অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে অন্য কোন ডক্টর রাজ্জাককে ট্যাগ করা, এবং মুখপাত্র হিসেবে একদম ডক্টর রাজ্জাকের তো কোনো সুযোগই নাই, কারণ ডক্টর রাজ্জাক তো ট্রাইব্যুনালে আসামি অলরেডি, তো জেলে। তাকে সুযোগ নাই, এটা তার যতক্ষণ না পর্যন্ত তাকে কি বলে দণ্ডপ্রাপ্ত না হন তখন পর্যন্ত ওনার সুযোগ আছে। এই জন্য উনি ওই আদালতে পর্যন্ত কথা বলতে পারবেন। আদালতে কথা বলার মতো একদম সরাসরি একজন আসামি হিসাবে আদালতে আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো কে আছে? সেটা ডক্টর রাজ্জাক। সো আওয়ামী লীগ এই পুরো বিষয়টার মধ্যে এই নামগুলো আসছে, যে নামগুলো শিরিন শারমিনের নামটা আপনারা উঠাইছেন খুব ভালো, কিন্তু শিরিন শারমিন এখানে এই ভেতরে নাই। কারণ শিরিন শারমিনকে আওয়ামী লীগ সেফ ইয়েতে রাখতে চায়, এবং সেনাবাহিনীও চায় যে শিরিন শারমিন একটু সেফ থাকুক, কারণ
এটা কনস্টিটিউশনাল বাইন্ডিংস এর জন্য সেলকে দরকার হবে, সাংবিধানিক প্রয়োজনীয়তাকে দরকার হবে। সেলনা হায়াত আইবির নাম আসছে, কিন্তু সেলনা হায়াত আইবির নামটা নিয়ে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন লিডারশিপের মধ্যে কিছুটা আপত্তি আছে, যেটা শেখ হাসিনা পছন্দ সেলনা হায়াতকে, কিন্তু আওয়ামী লীগ লিডারশিপ পছন্দ যে উনি কথায় কথায় আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের দুর্দিনের সময় আওয়ামী লীগের কে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন, আওয়ামী লীগের জন্য মানে ধরেন একেবারে নিজে সন্ত্রাসীর মতো করে লড়াই করছেন, উনি সেলনা হায়াত আইবি সবসময় আওয়ামী লীগের এই উইংটাকে প্রতি ঘৃণা প্রকাশ করে আসছে। অথচ এই আওয়ামী লীগের এই উইংটা যেটা ধরেন সরাসরি অপরাধ, কিন্তু তারা আওয়ামী লীগকে ডিফেন্ড করেছে, এইটাকে আওয়ামী লীগ অস্বীকার করে না। সেলনা হায়াত আইবি যদি আওয়ামী লীগের যে লিডারশিপটা মুখপাত্র হিসেবে সেলনা হায়াতের নাম আসে, তাদের বিপক্ষের বক্তব্য হলো যে উনি তো আমাদের এই অংশটা যে লড়াকু অংশের, সে লড়াকু অংশের সাথে উনি পপুলার অংশের নেতৃত্ব দিতে পারবেন, কিন্তু লড়াকু অংশের নেতৃত্ব উনি দিতে পারবেন, কারণ লড়াকু নেতৃত্বটাকে উনি অস্বীকার করেন সবসময়। উনি কোনোভাবে উনি প্রকাশ্যে, উনি হয়তো অস্বীকার করতেই পারেন, অনেকেই মনে মনে অস্বীকার করতেন, প্রকাশ্যে লড়াকু নেতৃত্বকে উনি হেলায় দেখেন, ঘৃণার চোখে দেখেন। ওই লড়াকু নেতৃত্ব ছাড়া কেউ কেউ এটাও বলেছে যে শেখ হাসিনা যখন 80 সালে দেশে ফিরে আসেন, তখন এই লড়াকু নেতৃত্বই শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়েছে, সরকার দেয়নি। অথচ সেই লড়াকু নেতৃত্বকে সেলনা হায়াত আইবি সবসময় নিগৃহীত করেন এবং নিন্দা করেন, এবং এই লড়াকু নেতৃত্ব কখনো সেলনা হায়াতকে মেনে নেবে না। এটা এই কারণে সেলনা হায়াতের নামটা খুব জোরালো ভাবে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে শক্তিশালী একটা বড় অংশ আছে যে তাকে যারা পছন্দ করে না, তার বিভিন্ন এই বক্তব্যের কারণে, যে আওয়ামী লীগের লড়াকু শক্তিকে উনি অস্বীকার করেন। আচ্ছা, একদম। আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি। অনেকেই জানতে চাইছেন যে এইটা যদি এই আলোচনায় আসা হবে কিনা জানি না, অনেকেই জানতে চেয়েছেন যে সজীবাজের জয়ের কোন সম্ভাবনা আওয়ামী লীগের রাজনীতিতে দেখছেন কিনা। ওকে, এইটা হলো আওয়ামী লীগের যে এটা আমি শুনেছি আলোচনায়, কলকাতা না দিল্লি বেস যে আলোচনাগুলো, সেখানে আছে যে আওয়ামী লীগের যে টিমটা, পলিটিক্যাল টিমটা যেখানে ইয়ে করবেন, কি বলে ম্যানুভারিং করবেন, যেটা আমি বলছি আব্দুল হামিদ, তারপরে ওই যে আরুল রাজ্জাক বা এদের কাউকে সামনে নিয়ে আসা বা দুইজনকে সামনে নিয়ে এসে যেখানে থাকবে যে, এবং মুখপাত্র, সবগুলোর ভেতরে যে সিস্টটা তৈরি হবে, যেটা এটার পেছনে একটা সিস্ট তৈরি হবে, সেই সিস্টের মধ্যে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের কেউ না কেউ থাকবে। এখন এখানে এগিয়ে আছেন কে? এখানে এগিয়ে আছেন হলো জয়, নিজে ভলান্টিয়ার করেছেন যে হ্যাঁ আওয়ামী লীগের দুর্দিনে উনি পাশে থাকবে, সেটা উনি অগাস্টে কিন্তু নিজেকে প্রকাশ্যে যে আওয়ামী লীগ এবং তার মায়ের খারাপ এই সময় উনি দলের নেতাদের জন্য উনি পাশে থাকবেন, উনি ঘোষণা দিয়ে রেখেছেন। কিন্তু এখানে শেখ হাসিনার এটা আসলে শেখ হাসিনার বিবেচনার বিষয়, উনি কাকে সামনে আসবেন। তবে তিনটা নাম খুব সিরিয়াসলি আছে, জয় ছাড়া দুটো নাম আছে, তিনটা নাম আছে সিরিয়াসলি। তার মধ্যে একটা নাম আসলেই মানে ও আসলে কি করবে বা আদৌ ওকে সামনে আনবে কিনা, বা ওকে কেউ চেনেই না, সো ওকে সামনে আনবে কিনা আমি জানি না, বা চেনে না বলেই হয়তো ওকে ওই টোটাল লিডারশিপের ভিতরে রাখা হতে পারে। তিনটা নামের মধ্যে আছে হলো, এক নাম্বার নাম হলো পুতুল। হ্যাঁ, পুতুলকে তার ইউএন এর রোল থেকে, ইউএনএ এবং ইউএনএ তার ভূমিকা, ইউএনএ তার গ্রহণযোগ্যতা, ইউএনএ তার পরিচিতি, এইটা ব্যবহার করা যাবে। এইটা একটা জয়ের চাইতে বেশি এগোনো হইলো পুতুল, যে ওনার নাম কি ওয়াজেদ পুতুল, যেন সরি না, পুরো নামটা আমার বলা উচিত ছিল। পুতুলের পুরো নামটা কি? সাইম ওয়াজেদ পুতুল। ওনার নামটা খুব জোরে সোরে আছে, কিন্তু আবার একাধারে শেখ পরিবার বা বঙ্গবন্ধু পরিবারের মধ্যে আবার এক ধরনের আছে, যেটা হলো ববি, শেখ রেহানা, ববির নাম আছে, শেখ রেহানার ছেলে ববি। গোপন একটা নাম আছে, তার নাম আমি জানি না, রেদওয়ান সিদ্দিক ববি। হ্যাঁ না, রেদওয়ান সিদ্দিক ববির নামটা একেবারে অপ্রকাশ্যেই আছে। আরেকটা নাম আছে যেটা এই টোটাল টিমের ভিতরে আওয়ামী পরিবারের একজন, যাকে অনেকেই চিনে না এবং তাকে সামনে আনে, সেটা হলো শেখ রেহানার ছোট মেয়ে, টিউলিপের ছোট বোন রূপন্তী। ওনার পুরো নাম আমি জানি না, যে তাকে কেন সে বাংলাদেশ পলিটিক্স এর সাথে, শেখ হাসিনার সাথে তার সম্পর্কটা খুবই গভীর, এবং রাজনীতিও শেখ হাসিনা তাকে অলমোস্ট সাথে রেখে অনেক প্রোগ্রামে গিয়েছেন, রেখে উনি ইয়ে করছেন, তার নামও আছে। তো শেখ পরিবারের টোটাল যে চেইন হবে, যে মুখপাত্র
প্লাস ওপেন লিডারশিপ, প্লাস আইনি লিডারশিপ, মানে দেখেন ব্রাঞ্চ কয়েকটা, একটা হলো দেশি এবং বিদেশি ওপেন মুখপাত্র, যা একেবারে সরাসরি আওয়ামী লীগের নিয়ে আওয়ামী লীগের সকল কিছু ডিফেন্ড করবে। তারপরে হলো যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কি বলে, মানে আওয়ামী লীগকে পুরো ছাতার নিচে রাখবেন এরকম একটা লিডারশিপ আব্দুল হামিদের নেতৃত্বে। তারপরে আছে হলো আইনজীবীদের একটা লিডারশিপ, ঠিক আছে। এই সব 3-4টা মিলে একটা সিস্ট হবে, একটা এটাকে বলে নিউক্লিয়াস টাইপের একটা কিছু হবে, যা হওয়ার কথা এবং যেটা প্রকাশ্য হবে না, সেটা নিউক্লিয়াস টাইপের হবে। সেখানে শেখ পরিবারের কেউ না কেউ থাকবে। একদম, যেটা এখানে পান্না নিজেই বলেছেন, তিনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়বেন, নিজের থেকেই বলেছেন, আমরা যেটুকু শুনেছি। আরেকজন লিখেছেন লতিফ সিদ্দিকী টানলে কেমন হয়। লতিফ সিদ্দিকীরটা আলোচনা হয়েছে কিনা তা যায় না। লতিফ সিদ্দিকীর কোনো সম্ভাবনা আপাতত দেখতেছি না, কারণ ওনার ইমেজ একটা সংকট আছে। আওয়ামী লীগের মূল শক্তি তৃণমূলের কর্মী বাহিনী দেশের রাষ্ট্রীয় মদদে মবাদ টোকাইদের হিংস্রতা, দৌরাত্ম্য, নোংরামির লাগাম টানতে পারলে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে সংগঠিত হবে। আরেকজন লিখেছেন যে তানিয়া আমিরের প্রস্তাব করছি, আইনি এতে উনি থাকবেন, আমি যতদূর মনে করি আর কি, আমার ধারণা। আরেকজন লিখেছেন 47-এ ব্রিটিশের, 71-এ পাকিস্তানের দালাল, স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি, জাতীয় অর্জন বলতে কিছু নেই, দেশদ্রোহিতা ছাড়া, তাই তারা আমাদের স্বাধীনতা, স্বাধিকার, মুক্তিযুদ্ধের সকল অর্জন ম্লান করেছে। উপর দিকে যাই অনেকে লিখেছেন, প্রশ্ন মনে আছে দু একটা। একটা প্রশ্ন করতেই চাই, আমাদের একেবারেই শেষ, আমার আরেকটা প্রোগ্রাম। সাবের হোসেন চৌধুরীকে নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ইউটিউবে, একাধিক ইউটিউবে আমি দেখেছি সাবের হোসেন চৌধুরী মুখপাত্র হচ্ছেন, এইরকম একটা শোরগোল বিভিন্ন ইউটিউবে একাধিক। কারণ হলো সাবের হোসেন চৌধুরী কূটনীতি পাড়ায় বেশ ভূমিকা রাখতে, কূটনীতিক যে ইয়েগুলো সেখানে ভূমিকা রাখছে, এবং তার সাথে পশ্চিমাদের ভালো খাতির, যে পশ্চিমারা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে তার সাথে তার ভালো খাতির, যে কারণে তার নামটা সবচেয়ে বেশি প্রচলিত। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আপনি যেহেতু একজন প্রশ্ন করেছেন যে তানিয়া আমিরের আইনি লড়াইয়ের সময়, অনেকেই প্রস্তাবও করেছেন যে আইনি লড়াইয়ে একজন অভিভাবকের মতো যেন ব্যারিস্টার আমিরুল ইসলামকে রাখা হয়, তবে এটা নির্ভর করছে ওনার শারীরিক অবস্থা ভালো না, উনি অসুস্থ। এটাই আমি শুনেছি যে ওনার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে যে ওনাকে অ্যাপ্রোচ করা হবে কিনা বা উনি আসবেন কিনা, এটা ওনার উপরও নির্ভর করে, ওনার শারীরিক অবস্থা। বুঝতে পারি। তানিয়া আমিরের নাম আমি শুনি নাই, অবশ্যই হয়তো ওনার নাম থাকবে। একজন লিখেছেন দুর্নীতিবাদ, জুলুমবাজ বাদ দিয়ে পরিচ্ছন্ন আওয়ামী লীগ চাই, সেদিকেই সম্ভবত আওয়ামী লীগ আগাচ্ছে, তাই নাকি? আচ্ছা, এই নিয়ে যে এটা আওয়ামী লীগের ভেতরের যে একটা ইয়ে আছে, যে কর্মসূচি, আমি আসলে এগুলো অনেক লম্বা বিষয়, সেটা আওয়ামী লীগের শুদ্ধি অভিযানের কথা খুব সিরিয়াসলি আলোচিত হচ্ছে। শুদ্ধি অভিযানটা কিভাবে হবে সেটা নিয়েও আলোচনা হচ্ছে। তবে আওয়ামী লীগের বাংলাদেশের ভেতরে যে শুদ্ধি অভিযানের কথা যারা ভাবতেছে, তারা ইয়াং লিডারশিপ যারা হাইব্রিডকে নিয়ে সবসময় আওয়ামী লীগের ভিতরে সোচ্চার ছিল, এবং যারা নতুন মুখ এনে তাদেরকে মাথার উপরে বসানো নিয়ে সোচ্চার ছিল। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভেতরে ফরমাদ ছাত্রলীগ, ফরমাদ যুবলীগ, এরকম ইয়াং একটা গ্রুপ এই দাবি নিয়ে সামনে আসছে, এবং শুদ্ধি অভিযানের নামে তারা হাইব্রিডকে আওয়ামী লীগ থেকে সরানোর জন্য, আওয়ামী লীগ থেকে তারা সরানো না, আওয়ামী লীগে তারা থাকবে, কিন্তু আওয়ামী লীগ লিডারশিপ থেকে হাইব্রিড সরানো, প্রত্যেকটা একদম প্রস্তাব আছে, ক্যাটাগরিক্যালি প্রস্তাব আছে, প্রত্যেকটা ইউনিটকে তারা সাজাতে চায় শুদ্ধি অভিযান।